নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৮টা মানেই শহর থেকে জেলা, জেলা থেকে মফস্বল, সব খবর সব ছবি সবার আগে। আপনারা জানেন 2011 সাল থেকে 2025 সালে রাজ্যে চুরি, দুর্নীতি, স্বজন পোষণের একাধিক অভিযোগ। বারবার ভোটের বৈতরণী পার করতে প্রকল্পকে ভর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডবল চাকরিকে, প্রতিশ্রুতিকে ভর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারে তিনি বুঝেছেন হাওয়া অন্যদিকে। তাই কি নতুন ষড়যন্ত্র, এমনটাই অভিযোগ করছেন রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি। তারা বলছেন দেখে দেখে ভোটার লিস্ট থেকে হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে, নমশূদ্রদের নাম বাদ দেওয়া হচ্ছে, এমনকি মতুয়াদের নামও বাদ দেওয়া হচ্ছে। মারাত্মক অভিযোগ উঠে আসছে। তাহলে এখন শাসক দল তৃণমূলের ভোট ব্যাংক কি শুধুমাত্র রোহিঙ্গা? সেই প্রশ্ন উঠছে গোটা রাজ্য জুড়ে। দেখুন, আমাদের সবসময় ব্যবহার করানো হয়, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। এই মতটা তো ওনাকে ভোট দেবে না, 2021 সালে দেয়নি, 2019 সালে দেয়নি। বিধানসভা ভোটের আগে ফের ভোটার তালিকা ঘিরে বিতর্ক। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে পরিকল্পিতভাবে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, বিশেষ করে মতুয়া ও নমশূদ্রদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। সেই জায়গা পূরণ করছে রোহিঙ্গারা, এমনই অভিযোগ বিজেপির সাংসদ ও বিধায়কদের। এই মতটা তো ওনাকে ভোট দেবে না, 2021 সালে দেয়নি, 2019 সালে দেয়নি। তার জন্য ডেলিভারিটলি এটা করছে যে তাদের নামটা কি করে বাদ দেওয়া যায় এবং যারা অনুপ্রবেশকারী এই রোহিঙ্গা তাদের নামটা কি করে ঢুকানো যায়, কারণ উনি ওই পার্সেন্টেজটাকে আরো সিকিউর করা। বিষয়টি নিয়ে সরব হয়েছে মতুয়া সমাজও। 3 মাস আমি হসপিটাল ভর্তি ছিলাম, আমরা এখনো ওনাকে ক্ষমা করিনি। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল, উল্টে কমিশনের কাঁধেই বন্দুক রাখল রাজ্যের শাসক দল। ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ ত্রুটিহীন ভোটার লিস্ট তৈরি করে দেবেন এবং ভারতের গণতন্ত্র, লোকতন্ত্রের স্বার্থে ভারতের নাগরিকদের অধিকারের প্রশ্নে ইলেকশন কমিশন দায়বদ্ধ থাকবেন। সত্যিই কি তৃণমূলের ভোট ব্যাংক নীতি বদলে গেল? বাংলাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র? এত অভিযোগের পরেও কি বাংলায় বায়োমেট্রিক আর এনআরসি লাগু করা দরকার নয়? আপাতত ভোটার লিস্ট নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াই চরমে। মতুয়া নমশূদ্রদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। রিপাবলিক বাংলা। ভোট নিয়ে সাধারণ মানুষকে কাঁচকলা দেখানোর ছবি দেখেছেন এ রাজ্যের রাজনৈতিক নেতারা। ভোটারদের কাঁচকলা দেখিয়ে দেয় ভোটের পর, কিন্তু দলকে কাঁচকলা দেখাচ্ছে এমন ছবি দেখেছেন নাকি? হ্যাঁ, সেই ছবি উঠে আসছে যে দলে তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে। তৃণমূল, শাসক দল তৃণমূলে এবার 50 জন বিধায়ক দলের নির্দেশ থাকা সত্ত্বেও কাঁচকলা দেখিয়ে দিল দলকে। কি কাঁচকলা দেখুন। বিধানসভার অন্দরে এই মুহূর্তে জোর জল্পনা। তৃণমূলের 50 জন বিধায়ক বিধানসভা চলাকালীন অন্তত 2 তারিখ 19 এবং 20 তারিখ অনুপস্থিত থাকলেন। ইতিমধ্যেই ধীরে ধীরে নাম বেরিয়ে আসছে যে কারা কারা অনুপস্থিত ছিলেন। শেষ হয়েছে বিধানসভার অধিবেশন, তবে শেষ হচ্ছে না 50 জন অবাধ্য তৃণমূল বিধায়কের অনুপস্থিতি বিতর্ক। 19 আর 20 মার্চ কারা বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন দলের নির্দেশকে, তার তালিকা তৈরি করে ফেলেছে দল। চলতি সপ্তাহের শেষে তাদেরই ভাগ্য নির্ধারণ করবে শৃঙ্খলা রক্ষা কমিটি। আমি তো ছুটি আগের থেকেই দরখাস্ত করে রেখেছিলাম। ও, আপনি দলকে জানিয়ে দিয়েছিলেন আগেই? আমি স্পিকারকে জানিয়ে দিয়েছিলাম, ওটা তো স্পিকারের ব্যাপার। স্পিকারকে আমি জানিয়ে দিয়েছিলাম এবং তার জন্য দরখাস্ত করে দিয়েছিলাম 11 তারিখে। তখন তো হুইপই হয়নি। দলের ডেকোরাম, দলের যে হুইপ সবাইকেই মানতে হবে। সূত্রের খবর, শাস্তির কোপ পড়তে পারে উত্তরবঙ্গের কয়েকজন বিধায়কের উপর। রয়েছেন দক্ষিণবঙ্গের একাধিক বিধায়ক, যার মধ্যে 2 জনকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে শৃঙ্খলা রক্ষা কমিটি। নজর রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিধায়কদের উপরও।
ওটা চলছে, কথা চলছে, জানিয়ে দেবো। প্রভিশন, সো মেনি প্রভিশনস দ্যাট না না সব জায়গায় আছে। হুইপে যা নিয়ম আছে আমরা তা ফলো করবো, উইল ফলো ইট। দলকে শৃঙ্খলার বেরি পড়াতে গিয়ে বেরিয়ে পড়েছে বিশৃঙ্খল রূপ, যা দেখে কটাক্ষ করতে দেরি করেনি বিরোধী শিবির। ওদের শোকজের কি দাম আছে? যে দলের শৃঙ্খলা নাই সেই দলের আবার শৃঙ্খলা কমিটি কি অবস্থা নেবে? বা যারা আছে তাদের অধিকাংশ কি করে? বিধানসভা টিভি চালানোর আমি পক্ষে সওয়াল করছি। লক্ষণটা ভালো না। কিছু কিছু এমএলএ আছে তৃণমূলের যারা বিধায়ক, তারা কিন্তু বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। পাগলের পোড়া। আমি যদি বলি বিজেপির 20টা বিধায়ক যারা আছে তারা যোগাযোগ করছে তৃণমূলের সঙ্গে। দলের সুপ্রিমো দলনেত্রী বলছেন যে বিধানসভায় 100% উপস্থিত থাকতে হবে, তখন তাকে উপেক্ষা করে, অমান্য করে বিধানসভায় আসছেন না যারা, তারা কি কোথাও কোনো বার্তা দিচ্ছেন, কোথাও কোনো সংকেত দিচ্ছেন? এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। ক্যামেরায় অমিত নাথের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, বিধানসভা। 26-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত শাসক দল তৃণমূলের বুকে কাঁপুনি ধরছে, অস্বস্তি বাড়ছে। একদিকে রাজ্যে চুরি, দুর্নীতি, চাল চুরি, চাকরি চুরি, আবাস চুরি, রাস্তা চুরি, এত চুরির পর স্বজন পোষণের রাজনীতির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। আর সব থেকে মারাত্মক ভয় ধরাচ্ছে গোষ্ঠী কোন্দল, শাসক দলের মধ্যেই ঝামেলা, অশান্তি, ক্ষোভ। সেই ক্ষোভই কি কুড়ে কুড়ে খাবে রাজ্যের শাসক দলকে? সরাসরি ফিরিয়ে দেব স্টুডিওতে পৌলমীর কাছে। পৌলমী, এটা এখন সব থেকে বড় প্রশ্ন। 26-এর বিধানসভা ভোটের আগে, ভোট লড়ার আগে শাসক দল তৃণমূল তার ঘর গোছাতেই পারছে না। একদমই সন্তু, 26-এর নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি শাসক দলের অন্দরের কোন্দল, একাধিক ইস্যু সামনে আসছে। তবে এর মাঝেও ঘটনাবহুল গোটা দেশ, তাই সেই সমস্ত দেশের খবরে নজর রাখবো এক ঝলকে। নাগার কর্নুলে টানেল থেকে উদ্ধার আরও একজন শ্রমিকের দেহ। 22শে ফেব্রুয়ারি ধসনামে SLBS টানেলে 8 জন আটকে পড়া শ্রমিকের মধ্যে একজনের দেহ উদ্ধার করা হয় 9 মার্চ। 15 দিন পর ফের উদ্ধার কাজে আরও একজন শ্রমিকের দেহ উদ্ধার। হরিয়ানার সোনিপথের ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কারখানায় অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় 3 জন মাওবাদীকে খতম করল নিরাপত্তা বাহিনী। উদ্ধার করা হয়েছে অটোমেটিক মেশিন গান, কয়েক রাউন্ড কার্তুজ সহ বেশ কিছু বোমা। বাকি মাওবাদীদের খোঁজে জোর কদমে চলছে তল্লাশি জঙ্গলে। আগামীকাল সংসদের লাইব্রেরি ভবনে প্রদর্শিত হবে ভিকি কৌশল অভিনীত ছাব্বা। ছবির মুক্তির পর এবার দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছে এই সিনেমাটি। এবার ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন কাহিনী প্রদর্শিত হবে সংসদ ভবনে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হিন্দু সনাতন ধর্মকে বছরের পর বছর ধরে, শতকের পর শতক ধরে সবাই শেষ করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ইতিহাস অন্তত সেটাই বলছে। কখনো মোগল আমল, কখনো ইংরেজ আমল, পারেনি। আজও সনাতন হিন্দু রয়েছে এই ভারতে। আপনাদের একটা সম্প্রতি সিনেমা মনে করিয়ে দিই, যে সিনেমাতে উঠে এসেছে ইতিহাসের আসল সত্যি কথা। ঔরঙ্গজেবকে কিভাবে হত্যা করেছিলেন বীর যোদ্ধা সম্ভাজি মহারাজ। এবার সেই সিনেমা ছাবা দেখানো হবে সংসদ ভবনে। আর তা নিয়ে গোটা দেশ জুড়ে কে কি বলছে, কি প্রেক্ষাপট উঠে আসছে, সরাসরি আমরা আলোচনা করব চা আড্ডা আর খবরে। সরাসরি স্টুডিওতে ফিরিয়ে দেবো। আমার সহকর্মী পৌলমী রয়েছে। পৌলমী, ইতিহাস কোনোদিন পাল্টানো যায় না, ইতিহাস আর সত্যি কথা কোনোদিন চাপা দেওয়া যায় না। আর সেই ইতিহাস আস্তে আস্তে গোটা দেশের সামনে আবারও সামনে আসছে। যখন আমরা দেখি, আমাদের পড়ানো হয় বাবর, আকবর, ঔরঙ্গজেব কত ভালো ছিলেন, কিন্তু তাদের ভেতরের কিভাবে অত্যাচার করেছিল গোটা দেশ জুড়ে সনাতনী হিন্দুদের, সেই ছবি উঠে আসছে। অনেকের গায়ে জ্বালা ধরছে। একদমই তাই সন্তু, সেই ইতিহাসটাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কেননা হিন্দুদের যে সভ্যতা, সেই সভ্যতা সংস্কৃতি থেকে নষ্ট করবার চেষ্টা করেছিলেন ঔরঙ্গজেব সম্ভাজি মহারাজকে হত্যা করার পর।
আর বিরোধীরা তারা কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করছে যখনই ছাবা সিনেমাটি মুক্তি পেয়েছে। আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি রয়েছে আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা দেখলাম ছাবা সিনেমা, যেখানে সম্ভাজি মহারাজের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। তারপরে দেখলাম বাম, অতিবাম এবং কংগ্রেসের একটা লবি বলছে যে এটা একটা প্রোপাগান্ডার ছবি। কিন্তু প্রশ্ন এই জায়গায়, বীর পুত্রদের গৌরব গাথা যদি সংসদে প্রদর্শিত হয় তাহলে আপত্তি কোথায়? এই সমস্ত লুটেরা, ঔরঙ্গজেব এদেরকে কি তুলে ধরাটা প্রয়োজন, নাকি বীর পুত্রদের গৌরব গাথাটা তুলে ধরা প্রয়োজন? দেখুন, আজ থেকে 10 বছর আগে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের মানুষদের সাথে নেতাজি সংক্রান্ত সমস্ত ফাইল প্রকাশ করার দাবি নিয়ে। সেদিন প্রধানমন্ত্রী একদিকে যেমন ঘোষণা করেছিলেন সব ফাইল প্রকাশ করা হবে, ঠিক তেমনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যে দেশ নিজের ইতিহাস ভুলে যায় সে কখনো ইতিহাস সৃষ্টি করতে পারে না। গত 10 বছরে বিভিন্ন গণমাধ্যমে যেভাবে দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যে ইতিহাস লুকিয়ে রাখা হয়েছিল ভারতবাসীর কাছে, আমাদের বলা হয়েছিল ভারতবর্ষ পরাধীন হয়েছিল যখন সিরাজদৌল্লা হেরে গেলেন, অথচ গত 1000 বছর বেশি ধরে ভারতবর্ষ বিদেশি শত্রুর হাতে পরাভূত হয়েছে বারবার। কখন মুঘল, কখন পাঠান, সেই ইতিহাসকে অস্বীকার করার চেষ্টা করেছে বিভিন্ন ঐতিহাসিক। এবং এর পাশাপাশি ঐতিহাসিকরা এই মুঘল পাঠানদের যে অত্যাচার, সেই অত্যাচারের কাহিনীকে লুকিয়ে রেখে, যার একটি জ্বলন্ত উদাহরণ সম্ভাজি মহারাজকে যেভাবে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন। সম্ভাজি মহারাজের হাজার দোষ থাকতে পারে, হাজার সমালোচনা হতে পারে, কিন্তু তার বীরত্বকে অস্বীকার করা এবং তাকে যেভাবে হত্যা করা হয়েছিল সেই হত্যা করার কাহিনীটাকে অস্বীকার করা বা ইতিহাসের পাতায় না লেখা, এটা একটা ইতিহাসের বিকৃতি। ভারতবর্ষে আমাদের দুর্ভাগ্য হচ্ছে, স্বাধীনতার পর থেকে অধিকাংশ ঐতিহাসিক শাসক দল কংগ্রেসের প্রচারক হিসেবে বেশি কাজ করেছেন ঐতিহাসিকের থেকে। তাদের লক্ষ্য হয়েছে কংগ্রেসের যারা আইকন বা কংগ্রেস যাদের মহান বলে মনে করেন তাদের প্রচার করা। সিরাজদৌল্লাকেও মহান দয়ালু মহারাজ বলে দেখানো হয়েছে। সিরাজের যে অত্যাচার, সিরাজ যেভাবে অত্যাচার করেছেন ব্রিটিশদের ওপর, হিন্দুদের ওপর, সে কথা কিন্তু ইতিহাসের পাতায় লেখা হয়নি। সেক্ষেত্রে নীলাদ্রি বাবু, মানে প্রকৃত ইতিহাসটাকে মুছে ফেলার চেষ্টা বা ইতিহাসটাকে বিকৃত করবার চেষ্টা। আমরা জানি যে 11ই মার্চ 1689 সালের যখন 11ই মার্চ সম্ভাজি মহারাজকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, এই মার্চ মাস তার প্রয়াণ মাস, আর এই মাসেই ছাবার মুক্তি হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাসটাকে একটা ভুলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এটা কারা করছে, কাদের লাভ হচ্ছে এতে? দেখুন, এই প্রচেষ্টাটা তো হঠাৎ করে হচ্ছে না, দীর্ঘদিন ধরে হচ্ছে। ব্রিটিশ যখন ভারত ছেড়ে চলে গেল তখন ব্রিটিশদের অনুগত শক্তিদের হাতেই কার্যত ভারতের রায়ভার দিয়ে গেছিল। তারা কোনো নির্বাচিত সরকার ছিল না, পরবর্তীকালে তারা নির্বাচিত হয়েছিল এবং সেই সরকার ব্রিটিশদের পরাভূত একটা সরকার ছিল। তখন থেকে এই চেষ্টা শুরু হয়েছে প্রকৃত ইতিহাস যাতে ভারতবর্ষের মানুষ জানতে না পারে, নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে জওহরলাল নেহরু কিভাবে বিশ্বাসঘাতকতা করেছিলেন, কিভাবে কলকাতার শ্রদ্ধাবন্ধ পার্কে দাঁড়িয়ে আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা যখন নেতাজির নেতৃত্বে লড়ছে তিনি ডাক দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজের বিরুদ্ধে লড়াই করার। তিনি বলেছিলেন, আমি দরকার হলে তরোয়াল হাতে যাব আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের আটকাতে। বুঝে দেওয়া হয়েছে কিভাবে আজাদ হিন্দ ফৌজের একজন সৈন্যকে ভারতের সেনাবাহিনীতে জায়গা দেওয়া হয়নি। ঠিক একইভাবে সম্ভাজি মহারাজের যে বীরত্ব, হিন্দু ধর্মকে রক্ষা করা, ভারতবর্ষকে রক্ষা করা, এবং অত্যাচারী ঔরঙ্গজেব যিনি কার্যত যারা বহিরাগত ছিল সেই বহিরাগতদের প্রতিনিধি ছিলেন, বাবর বহিরাগত ছিল, তিনি মধ্য এশিয়া থেকে এসেছিলেন, তো সেই মানুষটার প্রতিনিধি বাবর থেকে ঔরঙ্গজেব অবধি যে বংশ, তাদের যে প্রতিনিধি, তার অত্যাচারের কাহিনীকে লুকিয়ে রাখা, সম্ভাজি মহারাজের প্রতিরোধের বীরত্বকে অস্বীকার করা, শিবাজি মহারাজের গুরুত্বকে অস্বীকার করা, তাকে সাম্প্রদায়িক বলে দেখানো, এই যে প্রচেষ্টা, এবং ভারতবর্ষ যে পরাধীন ছিল হাজার বছর, এই পরাধীনতা কি ভয়ঙ্কর ভাবুন। একটা দেশের পরাধীনতার ইতিহাসকে অস্বীকার করা, বলা না ইতিহাসে পরাধীন হয়েছে ব্রিটিশরা আসার পর, মোগল পাঠান নাকি বিদেশি শক্তি ছিল না, তারা নাকি। এখানে একটা প্রশ্ন, যে আমরাও যখন ইতিহাস বই পড়েছিলাম তখন এই মোগল সম্রাটদের যে নামগুলো মনে রাখার জন্য একটা সংক্ষিপ্ত, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, বা শাহজাহানের আমলে যে সুবর্ণ যুগ বলতো সেগুলো ইতিহাসে থাকতো, কিন্তু এই যে সম্ভাজি মহারাজ তার যে বীরত্ব, তার যে বীরগাথা, সেটা ইতিহাস বই থেকে বিলুপ্ত করলো কংগ্রেস আর বামেরা। তাতে নতুন প্রজন্ম ইতিহাসটাই জানতে পারলো না। তাহলে এই ইতিহাসটাকে বিলুপ্ত করার পর পুনরুদ্ধার তো প্রয়োজন।
100বার প্রয়োজন। ঠিক যেমন আমি বাঙালিদের কথা যদি মারাঠিদের কথা বললে আবার অনেকে রাগ হবে। আমরা জানতে পারলাম না কিভাবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে। বলা হলো কংগ্রেস নাকি অহিংস আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা এসছে, অথচ ক্লেমেন্ট অ্যাটলি যিনি 1947 সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কলকাতায় 1955 সালে তৎকালীন রাজ্যপাল ফণীভূষণ চক্রবর্তী, তিনি স্পষ্ট বলেছিলেন ব্রিটিশরা ভারত ছেড়ে গেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে এই সশস্ত্র লড়াইয়ের ফলে, এবং অহিংস লড়াইয়ের অবদান ছিল মিনিমাল, একথা স্পষ্ট বলেছিলেন। অথচ ভারতের ইতিহাস দেখুন। নিঃসন্দেহে নীলাদ্রবাবু অনেক ধন্যবাদ, আপনি অনেক বেশ কিছু অজানা তথ্য আমাদের সামনে তুলে ধরলেন। আমরা কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জির সঙ্গে। সত্যি তো ছাবা সিনেমাতে তুলে ধরা হয়েছে সম্ভাজি মহারাজের সেই বীরগাথা, আর সেই সিনেমা নিয়ে এত বিতর্ক, এত প্রোপাগান্ডার ছবি বলছে বিরোধীরা। কেন? ইতিহাসটা কি জানা প্রয়োজন নয়? উঠছে সে প্রশ্ন। সপ্তাহের শেষে গিয়ে আবারও ঊর্ধ্বমুখী হতে চলেছে তাপমাত্রা। আজ থেকেই ভালো রকম টের পাবে দক্ষিণবঙ্গবাসী। দক্ষিণবঙ্গ বলা ভুল, উত্তরবঙ্গ এই মুহূর্তে ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা। হাঁসফাঁস গরম এই মুহূর্তে পশ্চিমের জেলাগুলোতে। আর এই জায়গা থেকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে গরম আরও বাড়বে, তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, 40-এর ঘর ছাড়াবে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বেশ খানিকটা গরম পড়ে গিয়েছে। কলকাতাতেও গরম অনুভূত হচ্ছে। প্রায় 34 ডিগ্রি টেম্পারেচার রয়েছে আজকে সারাদিন, এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আগামী কয়েকদিনে আরও খানিকটা বেড়ে 5 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। দক্ষিণ বঙ্গোপসাগরে একটা ছোট্ট ঘূর্ণাবর্ত রয়েছে, তার জেরে যে খুব একটা আবহাওয়ার পরিবর্তন হবে তাও নয়। এক্ষেত্রে উত্তরবঙ্গ এখন সেইভাবে বৃষ্টি নেই। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে ইন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। একদিকে নমঃশূদ্র, অন্যদিকে মতুয়া এবং হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে চাইছে তৃণমূল, এমনই বিস্ফোরক অভিযোগ রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপির। আর এবার চলে যাব আমাদের সহকর্মী মোহনের কাছে। মোহন, একেবারে ভাস্কর তোমায় বলে দিয়েছে, সল্ট লেকে প্রকাশ্যে দিওয়ালোকে মহিলাকে থান ইট দিয়ে মারধর, এই খবরে থাকবো সারাদিন আমরা। এবং আমরা চলে যাবো টিটপের কাছে। ঐতিহ্যবাহী বারুণী মেলা, সেই বারুণী মেলার পূর্ণ লগ্নে কামনা সাগরে স্নানের জন্য ইতিমধ্যে মতুয়া সম্প্রদায়ের অনুষ্ঠান আসতে শুরু করেছেন। পাশাপাশি দুই পরিবারের ঠাকুর বাড়িতে যে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব ভুলে এবার একসঙ্গে এই ঐতিহ্যবাহী বারুণী মেলা করার সিদ্ধান্ত নিয়েছেন ঠাকুর বাড়ির পক্ষ থেকে। এই খবরে দিনভর আমরা নজর রাখবো অবশ্যই। পাশাপাশি আমরা এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী ঐন্দ্রিলার কাছে। হাওড়ার বেলগাছিয়াতে ধস, অবৈজ্ঞানিক উপায়ে দীর্ঘদিন ধরে এই ডাম্পিং গ্রাউন্ডে জমছিল ময়লা বা আবর্জনা। প্রশাসনের নজরদারিতে একেবারেই নেই, এই প্রশ্ন উঠছে। জল সংকট রয়েছে এখনো পর্যন্ত সেই এলাকাতে। আজ দিনভর এই সমস্ত খবরে নজর রাখবে। ফিরছে একটা ছোট বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। গাজায় ফের রক্তক্ষয়ী হামলা ইসরায়েলের। মৃত্যু হচ্ছে কমপক্ষে 23 জনের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খান ইউনুস এলাকা। বিদ্রোহীদের খপ্পর থেকে মুক্তি পেলেন অস্কার জয়ী প্যালেস্তাইনের ডিরেক্টর হামদান বালাল। ওয়েস্ট ব্যাংকের কাছে একটি পুলিশ স্টেশন থেকে তাকে ছাড়া হয়। তার শরীরের বেশ কিছু জায়গায় আঘাত ছিল। হামলা চালানো কিছুতেই থামাচ্ছে না রাশিয়া। ইউক্রেনের খার্কিভ এবং সুমি এলাকায় পরপর হামলা। আগুন লেগে যায় একটি গুদাম এবং বহুতলে। 500-র বেশি ড্রোন নিয়ে হামলা চালানোর দাবি ইউক্রেনের। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্ব এলাকায় দাবানল, পুড়ে ছাই বিস্তীর্ণ জঙ্গল এলাকা। 100-র বেশি হেলিকপ্টারের কাজে লাগানো হয়েছে আগুন নেভানোর জন্য। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে রাস্তায় বড় সড়ো ফাটল। গর্তে দুভাগ হয়ে গিয়েছে রাস্তা। গর্তের মধ্যে পড়ে মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। লিবিয়াতে
বাড়িতে বসে কি ভারত ভাঙার পরিকল্পনা করা হয়েছিল? তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে। তবে কে সেই ব্যক্তি? তিনি আর কেউ নয়, ছত্রপতি সম্ভাজিনগর আইসিস মডিউল মামলার অন্যতম অভিযুক্ত শোয়েব খান। একটু একটু করে গ্রাস করা হচ্ছে বাংলাকে, কখনো জেএমবি, কখনো এবিটি, আবার কখনো আইসিস। ক্রমশই বিস্তার হচ্ছে মাকড়সার জাল। এবারে একেবারে সরাসরি আইসিসের সক্রিয় জঙ্গি মোহাম্মদ শোয়েব খানের নাম। সন্দেহ, বাংলায় যে স্লিপার সেল ও জঙ্গি প্রশিক্ষণের মডিউল তৈরি হয়েছিল তা হলো ছত্রপতি সম্ভাজিনগর আইসিস মডিউলের একটা অংশ। সেখান থেকে যে নাশকতামূলক কাজের পরিকল্পনা করা, তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে চ্যাট করে তাদের সঙ্গে যোগাযোগ রাখা, নির্দিষ্ট সময়ের মধ্যে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা, সমাজের মধ্যে মিশে গিয়ে সেখানেতে নাশকতামূলক কাজকর্ম তৈরি করার পরিকল্পনা, যেটা আমরা দেখেছিলাম খাগড়াগড়ে, সেই ধরনের পরিকল্পনা কিন্তু এই মডিউল থেকে নেওয়া হয়। বাংলা ও অসমে নাশকতার ছক কষায় যোগ। আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গেও যোগ শোয়েবের। বাংলা ও অসমে একাধিক বিস্ফোরণের পরিকল্পনা। বাংলাদেশ অশান্ত হওয়ার পর কলকাতা দখলের দিবা স্বপ্ন থেকে কি জঙ্গিদের পারবারন্ত? বাংলা জিহাদিদের মুক্তাঞ্চল হিসেবে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ একমাত্র জিহাদি অনুপ্রবেশকারী রোহিঙ্গা আর তৃণমূলের দুষ্কৃতী অভিযুক্তকারী নেতা এদের ব্যাপারে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকে, ফলে অন্যের রাজ্যের পুলিশকে ডাকতে হয়। ঘুরে ফিরে সেই একই প্রসঙ্গ আসে। ভোটার তালিকায় কারচুপি থেকে শুরু করে বাংলায় রোহিঙ্গা চাষ, তাদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়া, জঙ্গিদের নাশকতার ছক, সব জেনেও কেন নির্লিপ্ত ছিল রাজ্য সরকার? ক্ষেত্রে আমি কোনো কেন্দ্র রাজ্য আলাদা করব না, আমি বলবো সম্মিলিতভাবে এই শক্তিকে, ভারত বিরোধী শক্তিকে দমন করতে গেলে সম্মিলিতভাবে রাজ্য এবং কেন্দ্রকে একযোগে একসঙ্গে দেশের স্বার্থে কাজ করতে হবে। আগেই শোয়েবের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছিল ইন্টারপোল। এবার তাকেই গ্রেফতারের জন্য বদ্ধপরিকর ভারত সরকার। এই আনসারুল্লাহ বাংলা দল, যারা বাংলা টিম, যারা আল কায়দার বাংলাদেশ প্ল্যাটফর্ম, তাদের যে সব থেকে বড় নেতা জসিমউদ্দিন রহমানি বাংলার মুখ্যমন্ত্রীকে উদাত্ত আহ্বান জানাচ্ছেন যে স্বাধীন পাকিস্তান আমরা বানাবো, আপনি যোগদান করুন, মোদির কুশাসন থেকে বেরিয়ে আসুন। 1.5 মাস 3 মাস 4 মাস হয়ে গেল, মুখ্যমন্ত্রীর মুখ থেকে বা ওনার দলের তরফ থেকে একটা শব্দ শোনা গেল না। তবে শুধু বাংলা নয়, অসমকেও টার্গেট করেছিল জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্যরা। অসম রুখতে পারলেও বাংলা এখনো পিছিয়ে। রিপাবলিক বাংলা। দেশের পাশাপাশি গোটা রাজ্য সরগরম, কেননা 26-এই রয়েছে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি ভুতুড়ে ভোটার ইস্যু, আর এর মাঝেই হিন্দুদের নাম নাকি বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, রোহিঙ্গাদের নাম ঢোকানো হচ্ছে, আর এমনকি যে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষজন রয়েছে তাদেরকে নাকি ভোটের স্বার্থেই বারবার ব্যবহার করা হচ্ছে। একাধিক ইস্যু সামনে আসছে। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি পলাশ রয়েছে আমাদের সঙ্গে। পলাশ, তোমার সঙ্গে রয়েছেন বিধায়ক অসীম বিশ্বাস। একাধিক ইস্যুতে তোলপাড় হয়েছে গোটা রাজ্য। ভুতুড়ে ভোটার ইস্যু রয়েছে, রোহিঙ্গাদের নাম বারবার ভোটার তালিকায় উঠে আসছে, মতুয়া সম্প্রদায়কে ব্যবহার করা হচ্ছে। সমস্ত বিষয় নিয়ে তাদের কি প্রতিক্রিয়া? একদমই, আমি তোমাকে প্রথমেই বলে রাখি যে গতকালকেও কিন্তু অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু একটা টুইট করেছেন। এলাকাগুলোতে একাধিকবার যেটা দেখা গেছে যে হুমায়ুন কবির যে অভিযোগগুলো করছিল, আমি একদম সরাসরি বিধায়ক অসীমদার কাছে যাব যে এই যে নির্বাচন 2026-এ নির্বাচন এগিয়ে আসছে, তার আগে এই ভুতুড়ে ভোটার খুঁজতে আপনারা কতটা সক্রিয়? আমি প্রথমেই বলি, জিহাদিদের অপর নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তোষণবাদের আর এক নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রোহিঙ্গাদের আর এক নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পশ্চিমবঙ্গের প্রায় 70 লক্ষ রোহিঙ্গাদের কলকাতা এবং বিস্তীর্ণ বিভিন্ন বর্ডার সীমান্ত এলাকায় তাদের ভোটার ব্যাংক, ভোটার আধার কার্ড তৈরি করে দিয়ে আজকে জনবিন্যাস ঘটিয়ে পশ্চিমবঙ্গের আজকে রোহিঙ্গাদের ভোটার করে একের পর এক নির্বাচনে তারা জয়লাভ করছে। আজকে আপনাদের কাছে একটা আমি তথ্য দিই, দেখুন আমার কাছে রোহিঙ্গাদের ভোটার কিভাবে আসছে। আজ থেকে কয়েক বছর, প্রায় 20 বছর ভোট দিচ্ছে সঞ্চিতা বিশ্বাস নামে এক ভদ্র মহিলা। হঠাৎ করে 15 দিন আগে তার বাড়িতে একটা এপিক কার্ড আসলো, স্পিড পোস্টে, বাই পোস্টে। সেখানে তার নাম রয়েছে, ছবি রয়েছে সঞ্চিতা বিশ্বাস, নামটা আছে খুশিনারা মণ্ডল, শহীদুল মণ্ডল।
তাহলে কি যে সনাতনী ভোট, যেটা অমিত শাহ বারবার করে বলছেন যে সনাতনীদের ভোট কি কেটে দেওয়া হচ্ছে, সেখানে কি সংখ্যালঘুদের? একদম রানাঘাট, শুধু রানাঘাট লোকসভা নয়, ঠাকুরনগর লোকসভায় নয়, বনগাঁ লোকসভায় নয়, বেছে বেছে যারা উদ্বাস্তু শরণার্থী যারা মতুয়া আছে, সেই মতুয়াদের ভোট কাটার জন্য তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগেছে। কারণ যে 2,34,00,000 আমরা ভোট পেয়েছিলাম 2024-এর লোকসভা নির্বাচনে, যার সমস্তটাই ছিল সনাতনীদের ভোট, মতুয়া, আদিবাসী, দলিত সমাজের। আজকে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে হিন্দুত্ব যেভাবে জাগ্রত হয়েছে, এবারকার রামনবমী যে ঐতিহাসিক রামনবমী হতে চলেছে, তাই তারা বেছে বেছে মতুয়া সনাতনীদের ভোট কাটার চেষ্টা করছে। হুমায়ুন কবিরের বক্তব্য কি? ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবো, ঠিক তৃণমূল কংগ্রেসের ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা থেকে শুরু করে একাধিক মুসলিম তার মধ্যে যাদের নেতা আছে, ধর্মগুরুরা আছে, আজকে এই রাজ্যের হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে হিন্দুদের ভোট কাটা, শরণার্থীদের ভোট কাটা, মতুয়াদের ভোট কাটাতে প্রবণতা শুরু করেছে, আমরা এটাকে মেনে নেব না। সীমান্তবর্তী এলাকায় তাদের নজর, কারণ সীমান্তবর্তী এলাকায় রোহিঙ্গাদের এনে জনবিন্যাস ঘটিয়ে একের পর এক নির্বাচনে রোহিঙ্গাদের কাজে লাগিয়ে নির্বাচনের বৈতরণী পার হতে চলেছে। আসাম আজকে দেখিয়ে দিয়েছে, দিল্লি আজকে দেখিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ রোহিঙ্গাদের এই পশ্চিমবঙ্গ থেকে তাদের ভোটার এবং এপিক কার্ড তৈরি করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদেরকে সাপ্লাই দেওয়া হয়। সমস্ত দেশদ্রোহী যুক্ত থাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং তার আর একজন ডায়নার। আগামী যে 26-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচন কি শুধুমাত্র হিন্দুত্ব এবং সনাতনীরা 2026-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করাবে? আমরা জানি মাইনরিটি সম্প্রদায়ের কোনো মানুষ আমাদের ভোট দেয় না, 70 লক্ষ আমাদের ভোট দেয় না, 70 লক্ষ রোহিঙ্গাদের ভোট যদি বাদ দেওয়া যায়, আমরা সেইভাবেই লেগেছি। 70 লক্ষ রোহিঙ্গাদের ভোট বাদ দিলে এই রাজ্যে সনাতনী সরকার হবে। মমতা ব্যানার্জি কোনো মূল্যে সেটাকে বাদ রাখতে চাচ্ছে না। সনাতনীদের ভোট বাদ দিয়ে রোহিঙ্গাদের ভোটটা যাতে আরো বেশি করে করা যায় সেই চেষ্টায় আছে। তাহলে কি আরএসএস যে একদমই গোটা রাজ্য জুড়ে এবং জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে কি ধরনের ভুতুরে ভোটারের আমদানি, এবং সেখানে যেটা বারবার অভিযোগ করা হচ্ছে, অমিত শাহ টুইটও করেছেন যে এখান থেকেই কিন্তু সনাতনীদের ভোট ব্যাংকে ফাঁকা করে দিয়ে সেখানে যারা এখন পশ্চিমবাংলায় সংখ্যালঘু তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আমি এই বিষয়ে একদম সরাসরি চলে যাব, আমাদের আরেক প্রতিনিধি রয়েছে সন্তু, তুমি একটুখানি এই বিষয়টার আপডেট জানাবে। দেখো পলাশ, শুধু অভিযোগ নয়, ভোট দিয়ে যায় ভূতে, হাতে গরম উদাহরণ। থাকেন বাংলাদেশে, খান বাংলাদেশে, আর ভোট দিতে আসে আমাদের এই বাংলায় বনগাঁয় শুধু ভোট দিতে আসে, একটা জায়গায় ভোট দিয়ে বাড়ি যাবে না, ব্যবসা তো বাড়াতে হবে। তাই একই বুথে 2 জায়গায় 2 নামে ভোট দেন এই ব্যক্তি। হাতে গরম উদাহরণ সামনে নিয়ে এবার রাস্তায় নেমেছে বিজেপি। তারা বলছেন এগুলো হয়েছে কিভাবে। আমরাও জানি ভোটার তালিকায় নাম তুলতে হলে স্থানীয় প্রশাসন অর্থাৎ বিডিও থেকে শুরু করে প্রত্যেকের হাত থাকা প্রয়োজন, না হলে স্বাভাবিকভাবে নাম ওঠে না। তাই অভিযোগের আঙুল সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, এই একই ব্যক্তি যেটা 2 জায়গাতে নাম উঠেছে আমাদের সুখপুকুরে। হ্যাঁ, এগুলোকে চেনো তুমি? দেখেছো? না, যেটা হলো নাম, একটা নাম উঠেছে সুজন দাস, বাবার নাম সঞ্জিত দাস, আর একটা সুজন বিশ্বাস, বাবার নাম সঞ্জিত বিশ্বাস। 2বার নাম তুলেছে। তুমি কোনো দেখোনি? না, দেখোনি। লিস্টে যার নাম দেখালো, আপনি কি এনাকে চেনেন? না, চিনি না। এটা তো 2টো ভোট রয়েছে এই গ্রামে, আগে কখনো ভোট দিতে দেখেছেন? না, দেখিনি কোনো সময়। আজব কাণ্ড, যার টিকিট দেখা মেলে না এলাকায়, তার নামই ভোটার তালিকায়, তাও আবার একবার নয় 2বার। বদলেছে নাম আর বাবার নাম, তবে ছবি একই। এপারের ভোটার তালিকায় যার নাম সুজন দাস আর সুজয় বিশ্বাস, ওপারের পাসপোর্টে তারই নাম সঞ্জয় বিশ্বাস, ঠিকানা ঝিনাইদহ। আগে তো অনেক ভোট দিয়েছেন, হ্যাঁ, তো ওনার নাম রয়েছে ভোটার লিস্টে, দেখেছেন কখনো? না, কখনো দেখিনি আমরা। এখন কি চাইছেন আপনি? ভোটের নাম কেটে দেওয়াই ভালো। ঝিনাইদহের বাসিন্দা হয়ে কিভাবে বনগাঁর ধর্মপুকুরিয়া পঞ্চায়েতের সুখপুকুরিয়া গ্রামের ভোটার হলেন সুজন ওরফে সুজয় ওরফে সঞ্জয়? এখানে তার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, রেশন কার্ড, যাবতীয় কোনো তথ্য নেই, শুধুমাত্র ভোটার কার্ড, এটাই তার হলো সম্ভব। এখানে সে আসেইনি কখনো।
যাদের উত্তর দেওয়ার কথা অন্ধকারে নাকি তারাই। বাংলার ভোটার তালিকায় নাম উঠছে বিদেশির, অথচ কিছুই জানে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কর্মত তৃণমূলের, এই ভোটগুলো হলো তৃণমূলের ভোট ব্যাংক। এই ভূতেরাই কি তৃণমূলের প্রাণভোমরা? এনারাই কি বছরের পর বছর ক্ষমতায় রেখেছে বঙ্গের শাসক দলকে? বনগা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন বিদেশ সফরে, লন্ডন, অনেক দূর। সেখানে তিনি মর্নিং ওয়াক করছেন, সহচরীদের স্বাস্থ্য সচেতনতার বার্তা দিচ্ছেন। কিন্তু এই রাজ্যের স্বাস্থ্য কেমন? হাওড়ার বেলগাছিয়ায় হোক আর ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে শুরু করে এই গান্ধী মূর্তি হোক, সেখানে চাকরি প্রার্থীরা বসে রয়েছে। বাংলায় চাকরি নেই, স্বাস্থ্য খারাপ, একের পর এক দুর্নীতির অভিযোগ, স্বজন পোষণের অভিযোগ। রাজ্যটা ক্রমশ পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় মর্নিং ওয়াক করছেন, পেছনের দিকে হাঁটছেন। ছবিটা দেখে গোটা বাংলার মানুষ প্রশ্ন করছেন, এই বাংলার মানুষ যাবেন কোথায়? এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেনটা কি? পুরো রিপোর্টটা দেখব। পাহাড় থেকে জঙ্গল, অযোধ্যা থেকে সুন্দরবন, মমতার আমলে গোটা বাংলায় নাকি হাসছে, আর বিলেতের মানুষ একটু সুযোগ পাবে না, তা কি হয়? দেখলেন তো আমাদের স্বাস্থ্য সচেতন মুখ্যমন্ত্রীকে। লন্ডনের বিখ্যাত হাইড পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, সঙ্গে অবশ্য সাংবাদিক, ক্যামেরা এসব নিতে ভোলেননি। সামনে তো হাঁটলেনই, সঙ্গে পিছন দিকে হাঁটাটাও শিখিয়ে দিলেন এগিয়ে বাংলার প্রতীক। কিন্তু মুখ্যমন্ত্রী যখন লন্ডনের মুক্ত বাতাস আর মনোরম পরিবেশ উপভোগ করছেন, তখন তার রাজ্যের অবস্থাটা ঠিক কি? যোগ্য ছেলের চাকরি চাই, যোগ্য মেয়ের চাকরি চাই, তাই প্রতিবাদ চলছে। হাজার দিনেরও বেশি হয়ে গেল কলকাতার রাস্তায় ধর্নায় বসে চাকরি প্রার্থীরা। প্রাপ্য ডিএর জন্য একইভাবে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে সরকারি কর্মচারীদেরকেও। দুর্নীতির পাহাড়ে বসে গোটা রাজ্য আর্থসামাজিক প্রকল্প নিয়ে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী, অথচ কাঠমানি ছাড়া প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সাধারণ মানুষ। অক্সফোর্ডের নারী ক্ষমতায়ন ও নারী সুরক্ষা নিয়ে বলবেন মমতা, অথচ রাজ্যের মহিলাদের নিরাপত্তার অবস্থাও তথৈবচ। এমনকি মুখ্যমন্ত্রী যখন লন্ডন সফরে ব্যস্ত, বিলেতের পরিষ্কার হাওয়া বাতাসে স্বাস্থ্য উন্নতি করছেন, তখন মিথেন গ্যাসে দম বন্ধ হয়ে যাচ্ছে ভাগাড় সংলগ্ন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দাদের। খাবার, জল, বিদ্যুৎ কিছুই নেই, ভিটে মাটি ছাড়া হওয়ার ভয়ে দিন কাটাচ্ছেন অসহায় মানুষগুলো। যদিও মুখ্যমন্ত্রীকে এসব কোনোভাবেই স্পর্শ করছে বলে মনে হয় না, তিনি রয়েছেন খোশ মেজাজেই। দেখুন, উনি বলেছিলেন যে কলকাতাকে লন্ডন বানাবেন। এখন কলকাতাকে উনি লন্ডন বানাতে পারেননি, সেই জন্য কলকাতায় জগিং করে বা হাঁটাচলা করে তিনি মজা পাচ্ছেন না, সেই জন্য মাঝে মধ্যে লন্ডন যাচ্ছেন জগিং করতে। সমস্যা থাকবে না এরকম তো একটা সমাজ হয় না, সারাক্ষণই থাকবে। তাকে সূর্য উঠছে না, আমরা দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো করছি না। সমস্যা থাকবে, তার সমাধান করতে হবে এবং মানুষ তার স্বাভাবিক ছন্দেই থাকবে, স্বাভাবিক জীবনযাপন করবে। রোম যখন পুড়ছিল তখন বাঁশি বাজাচ্ছিলেন সম্রাট নিরো। পশ্চিমবঙ্গ যখন হাজারো সমস্যায় জেরবার, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত হেলথ টিপস দিতে। রিপাবলিক বাংলা। পাহাড় থেকে সাগর, বাংলার সাধারণ মানুষ তারা সমস্যার মধ্যে রয়েছেন। চাকরি নেই, পেটে ভাত নেই, মাথায় ছাদ নেই, হাতে কাজ নেই, আর বাঁশি বাজানোর মতো তিনি লন্ডনে মর্নিং ওয়াক করছেন। ছবিটা অনেকে দেখে অনেকের হয়তো ভালো লাগছেন, যারা তলার উপর তলায় বসে থাকেন, যারা লোকাল ট্রেনে চড়তে হয় না, লোকাল বাসে চড়তে হয় না, তাদের ছবিটা ভালো লাগছে। কিন্তু হাওড়ার বেলগাছিয়ার মানুষের ছবিটা ভালো লাগছে না। ছবিটা ভালো লাগছে না যারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে রয়েছেন বাংলার টেট, এসএলএসটি, এসএসসি চাকরি প্রার্থীদের। ছবিটা ভালো লাগছে না অভয়ের বাবা মার, ছবিটা ভালো লাগছে না কুলতুলির ছোট্ট উমার বাবা মার। এই ছবিগুলো দেখার পর গোটা বাংলার মানুষ আজ প্রশ্ন করছেন,
তাদের সুরক্ষা নিয়ে, তাদের পেটের ভাত নিয়ে, তাদের মাথার ছাদ নিয়ে হচ্ছেটা কি? এই প্রশ্নটা, এই ছবিটা সকাল 8টা থেকে আমরা তুলে ধরলাম। এবার বোঝাবো আপনাদের, দেখাবো আপনাদের গোটা বাংলার মানুষ কি বলছে, বাংলার হাওয়া কেমন তা তুলে ধরবেন একটা ছোট্ট বিরতির পর। আমার সিনিয়র এডিটর, রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি ছোট্ট একটা বিরতির পর ফিরছে হাওয়া কেমন নিয়ে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। হাওয়া কেমন, হাওয়া কেমন এটা আমরা পশ্চিমবঙ্গে, এই যে এখানে দাঁড়িয়ে আছি, এটাকে একটু লন্ডন লন্ডন ফিল হচ্ছে না? লন্ডন লন্ডন ফিল। মুখ্যমন্ত্রী লন্ডনে আছেন, ওখানে গিয়ে বলছেন ওখানকার হাওয়া বেশ ভালো। কবি লিখেছিলেন বণিকের মানদণ্ড এখানে রাজদণ্ডে পরিণত হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী ওখানে গেছেন, আবার ওখানে গিয়ে বলছেন, বণিকদের ওখানে গিয়ে বলছেন আপনাদের মানদণ্ড নিয়ে আপনারা আসুন, বাংলায় আসুন। ঠিক আছে, মুখ্যমন্ত্রী ওখানে হাওয়া কেমন করুক, আমরা এখানে হাওয়া কেমন করি। এখানকার হাওয়া কেমন, মানে আমাদের পশ্চিমবঙ্গের হাওয়া কেমন একটু গোলমেলে। এই যারা যারা বলে আমাকে গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল, তারা তো পশ্চিমবঙ্গে চলে এসছে, লাটকে লাট চলে এসছে। তারা তো একদা যারা এসছিল তারা তো বামফ্রন্টের আমলে বামফ্রন্টের কাছে বিশাল ভোট বাক্স ছিল। তৃণমূল আমল যখন হতে শুরু করলো তখন তারা বলতে শুরু করছে, যখন দেখছে মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছে যে তারা একটি দিকে সেই দিকটায় সংখ্যালঘু। এবার তাদের মনে হচ্ছে আমরা কেন বাংলাদেশ থেকে এই দেশে এসছি, কী কারণে এসছি, এই গোলা ভরা ধান ফেলে, পুকুর ভরা মাছ ফেলে কেন এসছি, এই মনে হওয়াটা নিয়েই শুরু হয়েছে কি একটা দ্বন্দ্ব। আর দ্বন্দ্ব থেকেই শুরু হয়েছে ভোট বাক্সের অঙ্ক। সেই অঙ্ক যখনই শুরু হয়েছে, সেই অঙ্কটা যখনই শুরু হয়েছে তখনই তৃণমূল কিন্তু অন্য অঙ্কে শুরু করে দিয়েছে। যে অঙ্কটা এই যারা বাংলাদেশ থেকে এখানে এসছে, যাদের কার্ড নেই, সিএ নিয়ে মমতা শুরু করেছে কি চলবে না। তারপর দেখা গেল কি এই ভোটটা এদেরকেই, এই যারা ওখান থেকে হিন্দুরা এখানে এসছিল তাদেরকে বলছে তোমরা এখানকার নাগরিকই নয়। তার মধ্যেই নতুন অঙ্ক অমর দত্ত, গৌরী দত্ত, গতকালই নাম উঠে এসছে। অমর দত্ত, গৌরী দত্ত কলকাতার পাশেই থাকে, একটু দূরেই। তারা বলছে তারা এখানকার যে নাগরিক তার শংসাপত্র পেয়ে গেছে। কি শংসাপত্র পেয়ে গেছে তাদেরকে কেউ বলতে পারবে না তারা অন্য দেশে, তারা এসছে, তারা সত্যিই এসছে অন্য দেশ থেকে এসছে, ওই পুকুর ভরা মাছ ছেড়ে, গোলা ভরা ধান ছেড়ে, কিন্তু তারা এসছে। আসার পর তাদের ভয় লাগতে শুরু করেছিল, এবার আবার বিতাড়িত করে দেওয়া হবে, তাদের এখানে ভোটাধিকার নেই। তারা কারণ কি, তারা হিন্দু, তারা সনাতনী, কিন্তু না পছন্দ, কার না পছন্দ হচ্ছে তৃণমূলের। রাজ্য যার মানে জলে বাস করে, তো কুমিরের সঙ্গে তো লড়াই করা চলে না। এখানে কুমির নয়, এখানে দলগত ব্যাপার, তারা ভয় পাচ্ছিল। কিন্তু সেই ভয়ের জায়গায় নতুন একটা কথা হলো, এরা নাগরিক শংসাপত্র পেয়ে গেল, নতুন আলোক। এবং সেই আলোকে বলছে যারা হিন্দু সনাতনী, যাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদের জায়গায় দিল্লি থেকে আসছে নাগরিক শংসাপত্র, তাদেরকে আর বাদ দেওয়া যাবে না। লড়াই শুরু, আর এই শুরু হওয়ার লড়াইয়ে 2026-এর নতুন ভোটের দৈরথ, এই নিয়ে গোটা পশ্চিমবঙ্গ চলছে। কিন্তু এখন যেটা হচ্ছে, আমরা একের পর এক ব্রেকিং নিউজে ঢুকছি, একের পর এক ব্রেকিং নিউজ শুরু হচ্ছে এখন রিপাবলিক বাংলায়।